আসসালামু আলাইকুম, ডক্টর হাসান বলছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে পাইলস বা হেমারয়েড নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই জানেন এটি হলো পায়ুপথের একটি রোগ, যেখানে আমরা দেখি পায়ুপথের বাইরের দিকে অথবা ভিতরে ভেইন বা টিস্যু ফুলে ওঠে। এর উপরে ভিত্তি করে পাইলসকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো এক্সটার্নাল আর একটি হলো ইন্টারনাল। এবং আপনারা অনেকেই জানেন যে যেটি পাইলস এটিকে আবার অন্য নামে হেমারয়েডও বলে। সেক্ষেত্রে এক্সটার্নাল বা ইন্টারনাল হেমারয়েড দুই ধরনের আমরা দেখতে পাই। ইন্টারনালের ক্ষেত্রে আমরা বাইরে থেকে পায়ুপথের কোনো ফোলা বা কোনো ধরনের দৃশ্যমান কিছু থাকে না। সেক্ষেত্রে আমাদের এই যে ক্যানাল বা বায়ুপথের মধ্যে দেখা যায় যে ভেইন বা টিস্যু ফুলে ওঠে, এবং যখন আমরা টয়লেট করতে যাই তখন ব্যথা, জ্বালাবোধ বা কখনো কখনো ব্লিডিং এটি হয়ে থাকে। আর এক্সটার্নাল হেমারয়েডের ক্ষেত্রে আমরা দেখি যে বাইরের দিকে এটি ফুলে ওঠে। টিস্যু ফোলার কারণে এটি আমরা নিজেরাই দেখতে পাই বা এটা বাইরে থেকে দৃষ্টিগোচর হয়। তো মূলত এই লক্ষণ দেখে আমরা বুঝতে পারি পাইলস হয়েছে। তবে পাইলসের কয়েকটি গ্রেড থাকে, গ্রেড 1, গ্রেড 2, 3 এবং 4, এই 4টি গ্রেডে ভাগ করা হয়। অর্থাৎ এর রোগের তীব্রতার উপরে ভিত্তি করে এগুলিকে ভাগ করা হয়। যদি এটা প্রথম স্টেজে থাকে, ফার্স্ট স্টেজ বা ফার্স্ট গ্রেডের পাইলস হলো, যেখানে দেখা যায় হালকা একটু ফুলে ওঠে এবং মাঝে মধ্যে হয়, কখনো থাকে কখনো থাকে না। কনস্টিপেশন হলো, কখনো দেখা দেয় আবার কনস্টিপেশন চলে যায়, তখন আবার ভালো থাকি। এগুলি হলো গ্রেড 1-এর পাইলস। এবং গ্রেড 2-তে যখন আসে তখন দেখা যায় যে ভেতরের দিকে যে টিস্যু ফুলে ওঠে, এই টিস্যুটি অনেক সময় বাইরে থেকে টয়লেট করার সময় দেখা যায় এটি ফুলে বাইরের দিকে চলে আসে। আবার টয়লেট করে ফেললাম, তখন এটি আবার স্বাভাবিক হয়ে যায়। এটি হলো গ্রেড 2। এবং যখন এটি গ্রেড 3-তে চলে যায় তখন দেখা যায় যে এই টিস্যু যেটি ফুলে ওঠে এটা বাইরের দিকে চলে আসে, অনেকক্ষণ থাকে এবং দেখা যায় যে এটি ভিতরের দিকে আবার নিজে নিজে চলে যেতে পারে। অর্থাৎ সেই ভিতরে চলে যাওয়ার সেই সক্ষমতা তখনও থাকে। বাট আমরা যদি কখন বসি, সে বসতে গেলে, চেয়ারে বসতে গেলে বা বাইকে বসতে গেলে তখন দেখা যায় আমরা ব্যথা ফিল করি এবং জ্বালাপোড়া থাকে, কখনো কখনো চুলকায়, এই সমস্যাগুলি দেখতে পাই। তবে থার্ড গ্রেডের লক্ষণটি হলো যে ভেতর থেকে যে টিস্যুটি বাইরে চলে আসে সেটি আবার ভেতরে নিজে নিজে চলে যেতে পারে। আর যখন এটি ফোর্থ গ্রেডে পৌঁছায় তখন দেখা যায় যে ভেতর থেকে যে আঙুরের থোকার মতো যে টিস্যুগুলি ফুলে ওঠে বাইরের দিকে চলে আসে, এটি কিন্তু বাইরের দিকেই এরকমের ফুলে থাকে, এরকমের বের হয়ে থাকে। এটি কিন্তু আর ভেতরের দিকে যেতে পারে না, অর্থাৎ সেই তার সক্ষমতা হারায়। অর্থাৎ সবসময় দেখা যায় বাইরেই বের হয়ে থাকে। তো এ কারণে দেখা যায় তাদের কষ্ট বেশি হয় এবং এই স্টেজে থার্ড এবং ফোর্থ স্টেজে দেখা যায় যে ব্লিডিং হয় এবং কন্টিনিউয়াস ব্লিডিং হয়। অনেকে টয়লেট করার সময় ব্লিডিং হয়, একেবারে তাজা রক্ত দেখা যায় এবং কখনো কখনো টয়লেট ছাড়াও ব্লিডিং হয়। এই সমস্যাগুলি আমরা তখন দেখতে পাই। বিভিন্ন ধরনের কষ্ট হয়, মনে হয় যে চুলকাচ্ছে, কখনো জ্বালাবোধ, কখনো কিটকিট করে, বিভিন্ন ধরনের আমরা সমস্যা দেখতে পাই। বসতে গেলে কষ্ট, টয়লেট করতে গেলে কষ্ট, এই সমস্যাগুলি আমরা তখন ফেস করে থাকি। তো দেখা যায় এটি যেহেতু একটি জটিল একটি সমস্যা, আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই এবং যদি কোনো কোলোরেক্টালের সার্জনের কাছে যাই তখন দেখা যায় তারা আমাদের এই অবস্থাটি দেখে যদি এটি ইনকিউরেবল স্টেজে চলে যায় তখন তারা সার্জারির পরামর্শ দিয়ে থাকেন। আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই সমস্যাটির সমাধান করতে পারি। সেখানে দুইটি কথা, একটি হলো এটি কিউরেবল স্টেজে আছে কিনা, অর্থাৎ ওষুধের মাধ্যমে এটি সমাধানযোগ্য এই অবস্থায় আছে কিনা। সেক্ষেত্রে যদি এটি ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, কখনো কখনো থার্ড গ্রেডের ক্ষেত্রে এটি দেখা যায় কিওর করা যায়, অর্থাৎ ওষুধের মাধ্যমে আপনার ব্লিডিং বন্ধ হয়ে যাবে, আপনার ফুলাটি ধীরে ধীরে কমে আসবে এবং সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। আর যারা থার্ড ফোর্থ গ্রেডে পৌঁছে গেছেন তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওষুধ খেলেও এটিকে আর কন্ট্রোলে রাখা যায় না। সেক্ষেত্রে আমরাই বলি যে এটি ইনকিউরেবল স্টেজে চলে গেছে, এটি সার্জারি করাই বেটার। তো তবে আমরা সেক্ষেত্রে 3 মাস সময় নেই। 3 মাসের মধ্যে যদি কোনো ট্রেসেবল চেঞ্জ আমরা দেখতে পাই, যদি কোনো কষ্টর উপশম হয়, সেটি আপনি বুঝতে পারেন যে 3 মাস কন্টিনিউয়াস চিকিৎসার মাধ্যমে আপনি সমস্যাটি কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটি চিকিৎসার মাধ্যমে কমবে। কিন্তু আমরা যদি দেখি যে কোনো চেঞ্জই হচ্ছে না, ব্লিডিং বন্ধ হচ্ছে না, ফুলা কমছে না, কষ্ট কমছে না, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আসলে এটি ওষুধে এটি কন্ট্রোল করার মতো সেই অবস্থায় আর নাই। তখন আমরা
বলে থাকি যে হ্যাঁ আপনার এটি হয়তো চিকিৎসার মাধ্যমে সম্ভব না, আপনি এখন এটি সার্জারির কথা ভাবতে পারেন। তবে এটি একটি সেন্সিটিভ কেস, এটি একটি সার্জারিটাও একটি জটিল এবং সেন্সিটিভ, সে কারণে এটি করার আগে আপনাদেরকে ভাবতে হবে যে ওষুধের মাধ্যমে এটি সমাধান করা যায় কিনা। সেক্ষেত্রে আমাদের সাজেশন হলো যে প্রথমেই আপনি যখন ফার্স্ট গ্রেডে থাকেন তখনই চিকিৎসা নেবেন, তাহলে দেখা যাবে এটি আমরা সহজেই আপনাকে সমাধান করে দিতে পারবো। কিন্তু অনেকে হয়তো ফার্স্ট গ্রেডে এটি খেয়াল করেন না, মনে করেন যে আমার তো কনস্টিপেশন হয়েছে এই কারণে হয়তো একটু সমস্যা, মাঝে মধ্যে সমস্যা হয় আবার ঠিক হয়ে যায়, তারা হয়তো বুঝেন না। কিন্তু এটি সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেডে যখন পৌঁছায় তখন হয়তো এই সমস্যাটি ফেস করেন এবং ডাক্তারের কাছে যান, এবং তখন আমরা চিকিৎসার মাধ্যমে এটির সমাধান করেও ফেলতে পারি। এবং কিছু কেস ছাড়া, যেগুলি আপনাদেরকে আগেই বললাম যে ইনকিউরেবল স্টেজে পৌঁছে যায়, সেগুলি ছাড়া, সেগুলি আমরাই বলে থাকি, আমরা তখন রেফার করে দেই অথবা বলে থাকি যে আপনি এখন সার্জারি করাতে পারেন, কারণ এটি চিকিৎসার মাধ্যমে সমাধানযোগ্য নয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাদের এই সমস্যাটি রয়েছে তারা দেরি না করে এর জন্য একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেবেন, যারা এই বিষয়ে চিকিৎসা দিয়ে থাকেন। এরকমের আপনার আশেপাশে ভালো কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এটি সমাধান করার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনার এই জটিলতা থেকে মুক্তি পাবেন। আর যারা বিভিন্ন ধরনের মলম মেখে অথবা বিভিন্ন অ্যান্টিবায়োটিক বা ওষুধ খেয়ে এটা কমানোর চেষ্টা করছেন, তারা হয়তো সাময়িক উপশম পাচ্ছেন বটে, কিন্তু এই সমস্যাটির সমাধান হচ্ছে না। কারণ এটি সিমিলার টু ভেরিকোস ভেইন, অর্থাৎ এগুলি আপনার ভেইন ফুলে ওঠে অথবা যে টিস্যু ফুলে ওঠে। তো টিস্যু ফুলে ওঠা এটি একটি, এর পেছনে অনেকগুলি কারণ থাকে, সেই কারণগুলির সমাধান না হলে কিন্তু এই সমস্যাটির সমাধান হয় না। যাদের বংশে পাইলস রয়েছে তাদের কিন্তু সমস্যাটির সমাধান হতে একটু সময় বেশি লাগে, আর যাদের হয়তো কনস্টিপেশনের কারণে হঠাৎ করে দেখা দিয়েছে অথবা প্রেগন্যান্সিকালীন অনেক সময় হয়ে থাকে, সেগুলি দেখা যায় যে সহজে সমাধান করা যায়। এবং বংশগত প্রভাবের কারণে যাদের পাইলস হয়ে থাকে তাদের কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে চিকিৎসাটা কন্টিনিউ করতে হবে। তো যারা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই পাইলসের সমাধান করতে চান তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিকটস্থ অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, যাতে করে আমরা আপনাদের এই সমস্যার সমাধানে চেষ্টা করতে পারি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।